আমি কারোর স্বপ্ন নই, আমি হলাম বাস্তব। আই লিভড, আর এটাই হলো আমার সত্যতা। আমার মাথা তুমি খারাপ করে রেখে দাও, কিন্তু অভিনেত্রী তুমি সত্যিই অসাধারণ রিমা। আই নো। প্লিজ সাইড দেখি, সাইড দেখি, সাইড 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 দিন, সাইড সাইড দিন, সাইড সাইড দিন, সাইড সাইড দিন। রিমা, পেশেন্টকে নিয়ে যেতে দিন। রিমা, কি ব্রিদিং? সাইড 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 প্লিজ আপনি ভিতরে আসতে পারবেন না। ম্যাডাম, আমি ওর সঙ্গে যাবো। আমি ওর ম্যাডাম, আমি ওর সঙ্গে আছি। ও আমার সাথে। বললাম আপনি যান প্লিজ, বাইরে ওয়েট করুন। এসব কি করে হলো বলুন? আই ডোন্ট নো স্যার, হয়তো ওর পা স্লিপ করে গেছে আর তখনই ও পড়ে গেছে। পড়ে গেছে নাকি ফেলে দেওয়া হয়েছে? হ্যালো প্রদ্যুমন, রবি, কি হয়েছে? থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আরে কোনো ব্যাপার না। আচ্ছা, এ হলো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যালো স্যার। বল কি হয়েছে? প্রদ্যুমন, রিমা আমার অনেক পুরনো স্টুডেন্ট। আজ সকালে ওর হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমার সন্দেহ হচ্ছে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কেউ ওকে মারার চেষ্টা করেছে। তার মানে? আচ্ছা ডক্টর, রিমা কেমন আছে? শি ইজ ক্রিটিক্যাল। আমরা ব্লিডিংটাকে বন্ধ করতে পেরেছি, কিন্তু ওর অবস্থা এখনো ভালো নয়। আগামী 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল। কি হয়েছে কি ওনার ডক্টর? দেখুন, রিমার মাথায় দুটো আঘাত আছে, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। কিন্তু মাথার পিছনে যে আঘাতটা আছে ওটা কেউ ইচ্ছে করে করেছে, আর এর জন্য মৃত্যুও হতে পারত। আর কিছু? দেখুন, রিমার ঠোঁটের আশেপাশে রেডনেস আছে, যেন কোনো টক্সিক রিয়াকশন। কিন্তু ওর শরীরের কোথাও কোনো ইঞ্জেকশনের মার্ক নেই। কিন্তু যদি ওর মুখশ্রীর দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো মনে হচ্ছে যেন কেউ ওকে জোরে থাপ্পড় মেরেছে। ডক্টর, রিমা ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, আমরা পুরো চেষ্টা করছি। এক মিনিট ডক্টর, টক্সিকোলজি করেছেন আপনি? নো স্যার। ওটা করে ফেলুন, আমাদের খুব তাড়াতাড়ি রিপোর্ট চাই। শিওর স্যার। আপনারা? স্যার, আমরা সবাই রিমার বন্ধু স্যার। আমি নাটকের ডিরেক্টর স্যার, বরুণ নাম আমার। আর বিগত 1.5 বছর ধরে আমরা একে অপরকে ডেট করছি। বলুন, রিমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে কিছু জানো তুমি? স্যার না স্যার, আমরা সবাই তো আসলে রিহার্সাল করছিলাম, আর রিমা সেখানে কোথাও ছিলও না। কি কি হচ্ছে এখানে? আমরা ইয়ার্কি মারতে এসেছি এখানে, হ্যাঁ? আর তোকে বলেছিলাম যে 2 দিন বাদে আমাদের প্লে অ্যাক্ট রেডি করে রাখতে, তার কি হলো? আসলে আমরা করছিলাম ওই মানে আর রিমা? রিমা কোথায়? কোথায় রিমা? আমি জানি না স্যার। জানি না মানে কেউ কিছু জানে না এখানে? সবকিছু কি আমার দায়িত্ব? মানে এই মেয়েটার একবার প্রশংসা করলাম আর ওর সঙ্গে সঙ্গে এই যা, ওকে খুঁজে নিয়ে আয়, হয়তো মেকআপ রুমে হবে। হ্যাঁ স্যার। ওকে আর নেওয়া যাচ্ছে না। রিমা, 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 রিমা,
রিমা আয়নাটাও ভাঙা। বলুন স্যার। স্যার এই সব কিছু ওই অশুভ আয়নার জন্যই হয়েছে। কি আয়নার কারণে? স্যার রিমার কাছে একটা কার্সড মিরর আছে। কার্সড মিরর? তার মানে ওই আয়নাটা অভিশপ্ত স্যার। অনেক বছর আগে একজন অনেক বড় অ্যাক্ট্রেসের কাছে ছিল ওটা, যার মৃত্যু একটা খুব খারাপ দুর্ঘটনার জন্য ঘটে। এমনটা বলা হয় যে ওই ঘটনার পরে ওই অ্যাক্ট্রেসের আত্মা ওই আয়নাতে থেকে গেছে, আর তারপরে এই আয়নাটা যার কাছেই গেছে তার পরিণতি খুব খারাপ হয়েছে। না স্যার, এটা একেবারে ভুল কথা। ওই আয়নাটা যবে থেকে রিমার কাছে এসেছে তখন থেকে ও কাজে আরো বেশি মনোযোগী হয়ে গিয়েছিল। ওই আয়নাটা ওর লাকি চার্ম ছিল স্যার। না প্রদ্যুমান, রিমার অ্যাক্সিডেন্টের পেছনে কোনো অন্য ব্যাপার আছে। তার মানে বরুণ মেরেছে ওকে। হোয়াট স্যার, এইসব আপনি কি বলছেন? আমরা সবাই জানি যে রিমা আর তোমার রিলেশন কেমন ছিল। তুমি কন্ট্রোলিং ছিলে, ডমিনেটিং ছিলে, হাত তুলতে ওর গায়ে। স্যার, এই প্রত্যেকটা কথার কোনো মানে নেই স্যার। যদি রিমার কিছু হয়ে যায় না, তো আমি তোকে মেরেই ফেলবো। রবি, সরি প্রদ্যুমান। এক্সকিউজ মি, পিছিয়ে যান। যতক্ষণ না আমরা বলছি কাউকেই ভিতরে আসতে দেবে। ওকে স্যার। ওকে। তাহলে আয়নার কথাটা তার মানে সত্যি? ওই আয়নাটা কি সত্যি অভিশপ্ত? অনিতা তো এটাই বলে। আপনার নাম? স্যার আমি এক মিনিট। স্যার আমি দীপক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। স্যার সৌরভ, স্টেজ হ্যান্ড হেল্প স্যার। আপনি? নিশা, নিশা অ্যাক্ট্রেস। আপনাদের বাকি টিম কোথায়? সবাই এখানেই আছে, থিয়েটার রুমে বসে আছে। দুই জায়গায় রক্তের দাগ রয়েছে, একটা এই জায়গাতে আর আরেকটা এই জায়গায়। এখানে একটু বেশি রক্ত আছে। এটা হতে পারে রিমার সঙ্গে এখানে কোনো কারণে ধাক্কা লাগে, তখন ওর মাথায় যে আঘাতটা রয়েছে, মানে কেটে গিয়েছিল এই জায়গাতে ধাক্কা লেগে। আর এখান থেকে যখন ও এদিকে আসে তখন পিছন থেকে কেউ আঘাত করে, অথবা ওর বড় সড়ো আঘাত লাগে আর ঠিক এই জায়গাতেও পড়ে যায়। হতে পারে স্যার। আর স্যার ওই মিররটা দেখুন স্যার, এটা রিমার ধাক্কায় এটা নিশ্চয়ই ভাঙেনি, তাহলে তো আমরা এখানে রক্তের চিহ্ন পেতাম। স্যার আমার মনে হয় এই মিররকে খুব ভারী কিছু দিয়ে ভাঙা হয়েছে। এর টুকরোগুলো স্যার, এটা দেখি। এরই টুকরো এটা। স্যার বড় টুকরোটা তো দেখতে পাচ্ছি না। এখানেই তো থাকা উচিত। দেখো, স্যার না স্যার, নেই। আরে টুকরোটা কোথায় উধাও হলো? কেউ কি সঙ্গে করে নিয়ে গেল নাকি? কিন্তু কেন? স্যার, হ্যাঁ ভূমি, মেকআপ টেবিলে দেখুন সবকিছু সেটই আছে, শুধু লিপস্টিকটা খোলা আছে। আর লিপস্টিকের দেখুন জায়গায় জায়গায় স্মাচ মার্ক। মনে হচ্ছে তো রিমা এখানে বসে লিপস্টিক লাগাচ্ছিল, তারপর এখানে কিছু হয়, এখান থেকে ওর ধাক্কা লাগে, ও ওখানে গিয়ে পড়ে, তারপরে
আরও একবার অ্যাটাক হয়, তারপর এখানে পড়ে, আর এখানে ওর বডি সবাই দেখতে পায়। স্যার, কেস সলভড। এই মিররটা অভিশপ্ত। পঙ্কজ, তুমি এসব অভিশাপ টভিশাপে বিশ্বাস করো? মানে? না 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 স্যার, আমি তো শুধু সেটাই রিপিট করলাম। ওই বাইরে তিনজন ছিল না, ওরা যা বলছিল সেটাই রিপিট করলাম। আমি মানি না এইসব। আচ্ছা, তুমি মানো না? যদি এটা অভিশপ্ত না হতো তাহলে কাছের টুকরোটা কোথায় গেল? আরে আমিও তো সেটাই বলছি। তুমি কি এক মিনিট, কে কি বলছে সেসব ভুলে যাও, আমি যা বলছি সেগুলো মন দিয়ে শোনো। ভূমি, ইয়েস স্যার। তুমি বাইরে গিয়ে করিডোরে দেখো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, ওর ফুটেজ চেক করো। ইয়েস স্যার। শ্রেয়া, দেখো অ্যাটাক ওয়েপেন পাও কিনা, আর ওই কাঁচের টুকরোটাও খুঁজো। স্যার। আর তুমি দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ো। স্যার, আমি? আবার কে? ড্রামা নয়, ড্রামা নয়, চলো মন দিয়ে কাজ করো, এসো। এক্সকিউজ মি, এক মিনিট, আপনারা সবাই এদিকে আসুন। আসুন এখানে সবাই। আপনারা কবে থেকে রিমার সঙ্গে কাজ করছেন? 2 বছর ধরে। আমাদের সবার এই গ্রুপেই পরিচয়। আই সি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের আগে কেউ কিছু আনইউজুয়াল নোটিস করেছিলেন নাকি? স্যার ওই কি? স্যার আমি কিছু দেখেছিলাম, কিন্তু ওটা ওর পার্সোনাল ব্যাপার, তাই। এটা সিআইডির ইনভেস্টিগেশন চলছে। যদি কেউ কোনো কিছু লুকোতে চায় তাহলে পরে তাকে পস্তাতে হবে। কি জানো বলো? স্যার আজ সকালে আমি আর কেতকি যখন রিমার ড্রেসিং রুমে গেছিলাম তখন দেখলাম যে বরুণের সঙ্গে আবার ঝগড়া হয়েছে তোর। ও করেছে এটা? বরুণের আমি কথাই বলছিলাম, হঠাৎ আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। আর আমি বরুণকে বলেছিলাম যে আমি ওকে আর ভালোবাসি না। খুব রাগ করলো ও। আমাদের ঝগড়া আরো বেড়ে যায়, আর আরো আমার গায়ে হাত তোলে। আরে আঘাতটা? ঝগড়ার মাঝে ও আমাকে ধাক্কা দেয়, আর আমার মাথা আয়নায় গিয়ে লাগে। আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি। না তো কি, ইটস ওকে, আই এম ডান। আর এমনিতেও এই শো শেষ হয়ে যাওয়ার পরে আমি এই সিটি আর বরুণ সব ছেড়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কে তো কি, আমি একটা রিজিওনাল ফিল্ম সাইন করেছি। কি? ইয়া, ওয়াও, ও মাই গড, কংগ্রাচুলেশন। স্যার আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। রিমার সঙ্গে যা কিছু ঘটেছে না, সবটাই বরুণ করেছে। নো স্যার, আই ডোন্ট থিঙ্ক। কারণ বরুণ সারাদিন স্টেজেই ছিল স্যার, আর আমিও ওর সাথেই ছিলাম। আমি ওকে কিউ দিচ্ছিলাম, আর ও স্টেজে প্রপ নিয়ে বিজি ছিল। ব্রো, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট না। এক সেকেন্ড, তুই প্রতিদিন কল টাইমের 15 মিনিট আগেই চলে আসিস, তাহলে আজ তুই এত লেট করলি কেন? কি বলছে ও? হ্যাঁ, লেট কেন? কোথায় ছিলে? কি করছিলে? স্যার ওটা তো শুধু একটা কোইন্সিডেন্স ছিল লেট হওয়াটা। এবার তুই চুপ করে থাক। আর তুই কি জানিস আমি কি করি কি না করি? স্যার আমি বরুণের সাথেই ছিলাম, ও স্টেজে কাজ করছিল স্যার। স্যার। পঙ্কজ, সবার স্টেটমেন্ট নিয়ে নাও। স্যার, ব্যাকস্টেজ আর গ্রিন রুমে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানোই নেই। স্যার আমি মেকআপ রুম খুব ভালো করে দেখে এলাম, কোনো অ্যাটাক ওয়েপনও পেলাম না, আর মিররের মিসিং টুকরোটাও পেলাম না। আরে এমন কি ছিল ওই মিররের টুকরোতে যা অ্যাটাকার সঙ্গে করে নিয়ে চলে গেছে? অভিজিৎ, রবি ঠিকই বলেছে। রিমার অ্যাক্সিডেন্ট হয়নি, ওর ওপর অ্যাটাক করা হয়েছে। তোর মাথার সামনে আঘাত লেগেছে আর পেছনেও চোট লেগেছে। হ্যাঁ রবি, বলো। প্রদ্যুমান, রিমা আর বেঁচে নেই। আর টক্সিকোলজি রিপোর্টে রিমার সিস্টেমে পয়জন পাওয়া গেছে। হোয়াট? আচ্ছা রবি, একটা কথা খুব মন দিয়ে শোন। রিমার মৃত্যুর খবর কেউ যেন জানতে না পারে, তোদের থিয়েটার গ্রুপেও যেন কেউ না জানে, বুঝেছিস? ওকে প্রদ্যুমান।
রিমা কি মারা গেছে? রিমা মারা গেছে, ওর শরীরে পয়জন পাওয়া গেছে। পয়জন? স্যার ওকে যখন পয়জন দিয়েছিল তাহলে ফিজিক্যালি অ্যাটাক করার দরকার কি ছিল? কে জানে, দুজন খুনি হতে পারে, আর একজন আরেকজনের প্ল্যান জানেই না, আর শেষ পর্যন্ত বিষেই কাজ হয়। পঙ্কজ, রিমার বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার অভিজিৎ, ভালো করে খবর নাও, রিমার বডিতে বিষ গেল কিভাবে? এখানে যত খাবার জিনিসপত্র আছে সেগুলো রেখে দাও, আর এই লিপস্টিক তো বিশেষ করে। স্যার, স্যার, এই দেখুন। স্যার এটা তো কেতকী আর বরুণ, এদের দুজনের অ্যাফেয়ার চলছিল। স্যার, লাস্ট টাইম আমি যখন এই ঘরটার তল্লাশি করেছিলাম আমি কিন্তু এসব পাইনি। আচ্ছা, আমার জান যেদিন থেকে সৌরভ, কি করছিলে এখানে? স্যার ওই আমি প্রপ দেখছিলাম স্যার। এই একদম আজে বাজে কথা বলবি না, সত্যি করে বল কি করছিলি এখানে? স্যার সরি স্যার, অ্যাকচুয়ালি ওই দিন দীপক রিহার্সালে লেটে এসেছিল আর বরুণকে অকারণে ব্লেম দিচ্ছিল স্যার, আর এই কথাটা আমি ঠিক সহ্য করতে পারিনি। কি বলতে চাইছো? স্যার আমি দীপককে 3 বছর ধরে চিনি। একবার তো নেশাগ্রস্ত অবস্থায় ও আমাকে বলেছিল যে ও বরুণকে সহ্য করতে পারে না। আচ্ছা, ম্যাম আই থিঙ্ক হি ইজ ইনসিকিউর অ্যাবাউট বরুণ, পছন্দ করতো না ওকে। আসলে ম্যাম, বরুণ আর দীপক একসাথে গ্রুপ জয়েন করেছিল আর দুজনেই নিজেদের কাজ নিয়ে খুব সিরিয়াস ছিল। আর দীপক চেয়েছিল ডিরেক্টর হতে, আর বরুণ কনফিউজ ছিল যে ও ডিরেক্টর হতে চায় নাকি অ্যাক্টর। বরুণ ছিল খুব চার্মিং আর কথাবার্তা ছিল স্মার্ট, আর যেই মুহূর্তে সুযোগ পেল চলে গেল ডিরেকশন দিতে। কিন্তু দীপক এখনো সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই রয়ে গেল। আর এই কথাটা ওর হজম হয়নি। দীপক নেশাগ্রস্ত অবস্থায় এটাও বলেছিল যে ও বরুণকে এক্সপোজ করবে, আর দীপক বরুণ আর রিমা দুজনকেই ফলো করত আর বলতো যে যেই মুহূর্তে প্রুফ পাবে দুজনকে গ্রুপ থেকে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ স্যার। আচ্ছা, এইসব আবার দীপক করেনি তো? আর এই বরুণ কেতকী রিমার বেস্ট ফ্রেন্ড, বরুণ বয়ফ্রেন্ড, ওরা দুজনে মিলে কোনো প্ল্যান তো করতেই পারে। এই দীপকের উপর নজর রাখো, আর বরুণ আর কেতকী এদের ডেকে আনো বিউরোতে। বস, রিমার শরীরে বিষটা মুখের মধ্যে দিয়ে গেছে, এক্সটার্নালি অ্যাপ্লাইড টক্সিন। কিন্তু থিয়েটারের ওরা তো বলছিল যে ও তো ওখানে কিছু খাইনি। রাইট অভিজিৎ? স্যার ওই লিপস্টিকটা বিষ ছিল যেটা রিমার রুম থেকে পেয়েছিলাম। না পঙ্কজ, লিপস্টিকে বিষ ছিল না। তাহলে ওর বডিতে বিষ এলো কোথা থেকে? সেইটাই জানতে বাকি আছে পঙ্কজ, আর এটাও জানতে বাকি আছে আসলে ওই বিষটার পোটেন্সি কত, আর এটাও জানতে বাকি আছে যে আসলে ওর মৃত্যুটা হলো কি করে, বিষের কারণে হয়েছে না হেড ইনজুরির কারণে হয়েছে। অভিজিৎ চলো। কি হলো? তুমি খোঁজ করো, ততক্ষণে আমরা অন্য কাজ সেরে আসি। আরে ভাই, আবার দাদা আবার ফাঁসিয়ে দিলেন স্যার। এখনো বোঝা যাচ্ছে না ও হেড ইনজুরি থেকে মারা গেছে নাকি বিষে। আমাদের এখন এটা খুঁজতে হবে যে ওকে মারলোটা কি করে। আপনি এখনো এটা জানেন না যে এ ঠিক কোন কারণে মারা গেছে, তাহলে এবার কি করব? খোঁজ করলে তবে তো আচ্ছা জানা ঠিক যাবে। আছে, তুমি আবার খুঁজে দেখো। অভিজিৎ একটা কাজ করি আমরা, এই কেতকী আর বরুণ অনেক কিছু লুকোচ্ছে, এদের মুখ খোলাতে হবে। এগুলো কি? কিছু বলবে? স্যার এগুলো সব মিথ্যে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। এই প্রত্যেকটা ছবি ফেক। কি এটা?
এসব কিছু ফেক। ফেক? আচ্ছা, কিন্তু বরুণ তো বলছিল যে এটা রিয়েল, তোমাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। যদি বরুণ সত্যিটা বলে দেয় তাহলে কিন্তু ও বেঁচে যাবে। ভেবে দেখো এবার তুমি কি করবে। ইয়েস স্যার, বরুণ আর আমার অ্যাফেয়ার ছিল, কিন্তু ও বলেছিল স্যার যে ও সবকিছু সামলে নেবে। কিন্তু আমি সত্যি জানতাম না স্যার যে ও রিমার উপর অ্যাটাক করবে। হোয়াট? কেতো কি বলেছে যে ওর সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল? হ্যাঁ, এখন আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বরুণ, খুব বাজেভাবে ফেসে যাবে। স্যার, ওটা অ্যাফেয়ার ছিল না, একটা ফ্লিং ছিল। আর সেটা বহু বছর আগের ছিল, রিমার গ্রুপ জয়েন করারও আগে। কিন্তু ওর জয়েন করার পরে আমাদের মধ্যে কখনো কিছু হয়নি। তাহলে কেতু কি কেন বললো যে তোমাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ছিল? ম্যাম, ওই অ্যাফেয়ারটা বহু বছর আগের ছিল, কিন্তু আমার আর রিমার রিলেশনশিপ আসলে খুবই আনহেলদি ছিল। আর আমি ইমোশনাল সাপোর্টের জন্য মাঝে মধ্যে কেতকীর সঙ্গে দেখা করতাম। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম যে আমি রিমার সঙ্গে ভুল করছি, ওকে ঠকাচ্ছি। তাই আমি ওর সঙ্গে দেখা করা বন্ধ করে দিলাম। ওর গিল্টের কারণে কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু ও বলেছিল আমাদের দেখা করা উচিত নয়। তখন আমিও রাজি হয়ে গেলাম, কারণ ও সঠিক বলছিল। স্যার, এই প্রত্যেকটা ছবি আর এই চিঠিগুলো সবই ফেক, বাস এইটা একমাত্র রিয়েল। এটা সেই দিনেরই ছবি যেদিন আমার সঙ্গে বরুণের শেষ দেখা হয়েছিল, 6 দিন আগে, যখন ও বলেছিল যে আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। স্যার, আমি রিমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম। আসলে আমার ভয় ছিল যে ওর আর কেতকীর বন্ধুত্বের জন্য খারাপ না হয়ে যায়। তাই আমি ওকে বললাম যে সব ব্লেম আমি নিজের উপর নিয়ে নেব। আর সেই জন্যই আমি ওকে বলেছিলাম যে আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। ও মিথ্যে বলছে স্যার। কিন্তু আমি কেন মিথ্যে বলবো স্যার? অ্যাক্সিডেন্টের দিন তোমার আর রিমার ঝগড়া হয়েছিল, তুমি এই কথাটা লুকোলে কেন? ওদের ঝগড়া আগেও হতো স্যার, এটা একটা কমন ব্যাপার ছিল, কারণ বরুণের অ্যাঙ্গার ইস্যুর প্রবলেম ছিল। আর আমি সত্যিই জানতাম না ম্যাম যে ও ওকে চড় মারবে। বাস, তুমি একজন মহিলার গায়ে হাত দিয়েছো, তার নিজের কি ডিসিশন নেবার কোনো অধিকার নেই? হ্যাঁ, বাকি টিম মেম্বারসদের সাথে রিমার সম্পর্ক কেমন ছিল? আচ্ছা, এমন কেউ ছিল যে ওর কোনো ক্ষতি করতে পারতো? রবি স্যার। স্যার, আসলে উনি তো এসিপি স্যারের বন্ধু, তাই আপনারা ওনাকে বাঁচাচ্ছেন। ওনাকে যতটা সরল মনে হয় উনি অত সরল না। রবিবাবু? হ্যাঁ স্যার, রবি স্যার। উনি রিমার মেন্টর হয়ে রিমাকে নিজের প্রজেক্ট বানিয়ে নিয়েছিলেন। ওনার তো রিমার প্রফেশনাল চয়েস নিয়েও সমস্যা ছিল, আর তার সঙ্গে পার্সোনাল চয়েস নিয়েও। আপনি ওনাকে জিজ্ঞেস করুন স্যার। পঙ্কজ, এই ফটোগ্রাফগুলো তুমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর জিজ্ঞেস করো কটা ছবি ফেক। আর ফিঙ্গারপ্রিন্টসগুলোকেও ট্রেস করতে বলো। আর ওই থিয়েটারে যে ক্রু আর কাস্ট মেম্বাররা আছে না, সবাইকে এখানে ডেকে আনো। এরা সবাই একে অপরকে বদনাম করে আসল জিনিস লুকিয়ে যাচ্ছে। প্রত্যেককে ইন্টারোগেশন করতে হবে। স্যার, আমি তো আপনাকে বলছি ওই কার্স মিররের জন্যই রিমার এই অবস্থা হয়েছে। স্যার, আমার দীপককে সন্দেহ হয়। আমি আজ পর্যন্ত রিমার মতন কাউকে দেখিনি, খুবই ভালো মানুষ ও। স্যার, আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত এ সব কিছু বরুণই করেছে। রিমার খুনিকে খুঁজে বের কর প্রদ্যুমন। সুপার ন্যাচারাল পাওয়ারও হয় স্যার। স্যার, দীপক বরুণকে খুব ঘৃণা করত। যখন আমি নতুন নতুন এখানে এসেছিলাম, রিমা আমাকে খুব সাহায্য করেছিল।
স্যার আমার মনে হচ্ছে যে সৌরভের সঙ্গে জড়িত, বরুণের সঙ্গে। বেচারি, ওর সঙ্গে কে এমন করতে পারে? বিশ্বাসই হচ্ছে না। স্যার, একটা কথা তো বলতে আমি আপনাদের ভুলেই গেছিলাম। আরে স্যার, আমি একজনের কথা বলতে তো ভুলেই গেছি স্যার। স্যার একটা কথা ছিল। স্যার ওই অ্যাকচুয়ালি স্যার, ওই অ্যাক্সিডেন্টের দিন সকাল সকাল রবি স্যার রিমার সাথে দেখা করতে এসেছিল। রিহার্সালে আর কেউ ছিল না। আমি আর রিমা সবার প্রথমে এসেছিলাম কস্টিউম ট্রায়ালের জন্য। স্যার এলটেন, আমাদের লাইট টেকনিশিয়ান, কিছুদিন আগে রিমা আর এলটেনের মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। আর ওটা প্রথমবার নয় স্যার, আগেও অনেকবার হয়েছিল। আর এলটেন সবার সামনে রিমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল স্যার। স্যার ওই কেতকী রিমার আসলে বন্ধু নয়, ও ওকে দেখে জেলাস ফিল করে। স্যার আমি কালকে রিহার্সালে একটু দেরিতে পৌঁছেছিলাম, ধরে নিন আমার কপাল খারাপ তাই। আমি শুধুমাত্র বরুণকেই সন্দেহ করি প্রদ্যুমন, ও ছেলেটা ভালো না। স্যার, যেদিন রিমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকেই এলটেন ছুটিতে আছে। আচ্ছা পঙ্কজ, দেখো তো এলটেন কোথায় আছে, ওকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনো। রবি স্যার বারবার রিমাকে ওই রিজিওনাল ফিল্ম ছাড়তে বলছিল আর বরুণের সাথে ব্রেকআপ করতেও বলছিল। রিমা বলছিল যে সব ডিসিশন ওনার কথা অনুযায়ী তো হতে পারে না। তারপরে ওদের দুজনের মধ্যে ঝগড়া হলো আর রবি স্যার রেগে চলে গেল। স্যার আসলে কেতকীর রিমাকে নিয়ে প্রবলেম ছিল যে ও এগিয়ে যাচ্ছিল, ও সবাইকে দেখাতো যে ও খুব খুশি হচ্ছে, কিন্তু ভেতর দিক থেকে প্রচণ্ড জেলাস ফিল করতো। ও অ্যাকচুয়ালি রিমাকে ওভাররেটেড অ্যাক্ট্রেস মনে করতো। এসব কি বাজে কথা প্রদ্যুমন? আরে আমি রিমাকে কেন মারবো? আরে আমি সব সময় চেয়েছি ও ভালো থাকুক, আমি চাইতাম যে ও সঠিক সিদ্ধান্ত নিক। আরে ও আমার মেয়ের মতো। স্যার স্যার দীপকের ফিঙ্গারপ্রিন্ট সব ফটোগ্রাফি রয়েছে স্যার, শুধু এইটাই অরিজিনাল, বাকি সব ফেক। আই এম সরি স্যার, এসব আমি শুধুমাত্র জেলাস হয়ে করেছি, কিন্তু আমি সত্যি বলছি আমি রিমার উপর কোনো অ্যাটাক করিনি। তাহলে এই ফটোগ্রাফস আর লেটারগুলো রিমার রুমে কেন রেখেছিলেন? হ্যাঁ, কি শত্রুতা ছিল তোমার বরুণ আর কেতকীর সঙ্গে? স্যার বরুণ 1 নম্বরের ফ্রড, প্রচণ্ড মিথ্যুক। আমি শুধু ওকে এক্সপোজ করতে চেয়েছিলাম, তাই আমি ওকে ফলো করতে থাকি। আর যখন এই ফটোটা আমি হাতে পেলাম তখন আমি ভাবলাম এই ফটোটা আমি রিমাকে দিয়ে দেবো, কিন্তু যখন আমি জানতে পারলাম যে রিমা এমনি ওকে ছেড়ে দিতে চাইছে, তখন আমি মাইন্ডটা চেঞ্জ করি আর নিজেই ফটোটা রেখে দিই। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, আর যখন রিমার অ্যাক্সিডেন্ট হলো, সিআইডি ইনভলভ হলো, আমি ভাবলাম এটাই সঠিক সময়। স্যার আমি কোনো অ্যাটাক করিনি, সত্যি বলছি। অভিজিৎ, এই খুনকে কেন্দ্র করে যারা যারা কানেক্টেড আছে না, সবাই নিজের নিজের মতন গল্প সাজিয়ে নিচ্ছে। আর স্যার এই রবিবাবুর বিষয়ে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি ওনার নামও সামনে আসছে। রবি? হ্যাঁ, রবি আমার পুরনো বন্ধু, কিন্তু অভিজিৎ সন্দেহ তো আমি ওকেও করছি। স্যার এলটেন চলে এসছে। হ্যাঁ স্যার, আমার আর রিমার ঝগড়া হয়েছিল, কিন্তু ওই হুমকি আমি রেগে গিয়ে দিয়েছিলাম, কেননা অনেকবার রিমা আমাকে হেনস্থা করেছিল। কিন্তু রিমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আমার বউকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম ওর চিকিৎসা করানোর জন্য। আমার কাছে সব রিপোর্ট আছে, আপনি চাইলে হসপিটালে খবর নিন। রিমাকে আমি মারিনি স্যার। সে তো আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। তুমি বলো, থিয়েটারে এমন কেউ আছে যে এই কাজটা করতে পারে? দেখুন, কে আর বলবে স্যার, সামনে তো সবাই সাধু সেজে থাকে, কিন্তু পিছন থেকে সবাই ছুরি মারবার জন্য ছটফট করছে। না, তুমি কাউকে সন্দেহ করো? সবাইকে করি স্যার। ভালোবাসা, জেলাসি, অবসেশন, সবার ওকে মারবার রিজন ছিল। স্যার, আমি কখনো বুঝতেই পারলাম না যে রিমা ওই মিরারটাকে নিয়ে কেন এত অবসেস ছিল।
অভিজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ ভেতরে এসো। হ্যাঁ স্যার, আসছি। অভিজিৎ, ওই যে কাঁচের টুকরোটা, ভাঙা কাঁচের টুকরো, ওটার কি খবর? পাওয়া গেছে কি? না স্যার, এখন অবধি তো পাইনি, কিন্তু খুঁজছি। বুঝে উঠতে পারছি না, সব সূত্র আমরা একে একে হাতে পাচ্ছি, কিন্তু ওই কাঁচের ভাঙা টুকরোটা, এটাই আমার মনটা খচখচ করছে। ওই কাঁচের টুকরোতেই কিছু আছে। স্যার, ওই এলটেন সত্যি কথাই বলছিল। রিমার অ্যাক্সিডেন্টের দিন ও সারা দিন হসপিটালেই ছিল ওর ওয়াইফের সঙ্গে। একটা কথা মাথায় ঢুকছে না অভিজিৎ, কেউ কাঁচের ভাঙা টুকরো নিয়ে এমন কি কাজ করতে পারে? কিছু বুঝেছ? বুঝতে পেরেছি স্যার আপনার ইশারা, দেখছি। স্যার, কিন্তু আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। বোঝনি? কি বলছো? এদিকে এসো। পঙ্কজের মিসিং কাঁচের টুকরোটার হাইট চেক করো, রিমার হাইটের সঙ্গে। স্যার, এটা সেই এক্স্যাক্ট হাইট যেখানে রিমার লিপস এই মিররের সেন্টারে টাচ হতো। তার মানে হলো এটা নিশ্চিত যে রিমা এই মিররকে কিস করত। কিন্তু স্যার, এসিপি স্যারের এই আইডিয়াটা এলো কোথা থেকে? পঙ্কজ, এসিপি স্যারের মস্তিষ্ক কম্পিউটারের থেকে বেশি ফাস্ট চলে। অনিতাও আমাদের বলেছিল না যে রিমা এই মিররের সঙ্গে অবসেসড? আর এটা কেতকীও বলেছিল, এই মিররটা ওর লাকি চার্ম। বেশিরভাগ মানুষেরা তাদের লাকি চার্মকে কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে একবার চুমু দিয়ে নেয়। রিমাও তাহলে এটা চুমু খেয়ে থাকে। মানে ও রিহার্সাল শুরুর আগেও খায়নি কিছু, পরেও খায়নি কিছু, এমনকি জলও। ওর বডিতেও কোনো ইঞ্জেকশন মার্ক নেই। এই যে লিপস্টিকটা যেটা এখানে রাখা ছিল, তার মধ্যেও পয়জনের কোনো ট্রেসেস নেই। তাহলে বাকি থাকে শুধু এই মিরর, যেখান থেকে ওই বিষ ওর শরীরে যেতে পারে মুখের মাধ্যমে। এই মিররকে তুলে নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখো ডক্টর সালুকের থেকে কোনো বিষের ট্রেসেস পায় কিনা। এই আয়নার ওপর যে সাবস্টেন্স পাওয়া গিয়েছিল তাতে একটা রেয়ার কেমিক্যাল কম্পাউন্ড ছিল, কোন একটা ক্লিনিং সলভেন্টের মতো। ক্লিনিং সলভেন্ট? হ্যাঁ, ক্লিনিং সলভেন্ট, ফটো রিঅ্যাক্টিভ সাবস্টেন্স, যেটা লাইটে খুব ভালো রিয়্যাক্ট করে। যেমন যেমন লাইট বাড়ে এর পোটেন্সিও বাড়তে শুরু করে। এটা ডেঞ্জারাস বটে বস, কিন্তু ফ্যাটাল নয়। হ্যাঁ, এতটা পোটেন্সি নিশ্চয়ই হয় যে যদি কোথাও রাখা হয় তাহলে আশপাশের লোকেদের স্কিনে লেগে গেলে অ্যালার্জি টাইপের কিছু একটা হয়। আমার মনে হয় কেউ এই সাবস্টেন্স এই মিররের উপর লাগিয়েছে। অভিজিৎ, এক্ষুনি যেই হোক না কেন, ও রিমার সম্বন্ধে খুব ভালো করে জানতো। ও যখনই থিয়েটারে রিহার্সালে আসতো, ও তখন নিজের গুড লাকের জন্য এই মিররে কিস করত। আর এখন আমরা তো জানতেই পেরে গেছি যে মিররের উপর যে কেমিক্যালটা লাগানো ছিল সেটা ক্লিনিং সলভেন্ট। সেটা আমরা রিমার শরীর থেকে পাই, আর মৃত্যু এই কারণেই হয়েছে। স্যার, এই এলটেনকে আরেকবার ডাকি। যদি এই পয়জনাস ক্লিনিং সলভেন্ট ফটো রিঅ্যাক্টিভ হয় তাহলে এই বিষয়ে ও অবশ্যই জানবে। ওটাই হয়েছে অভিজিৎ, ওটাই ঘটেছে। হতে পারে ওই এলটেন খুনি, বা হয়তো এলটেন খুনিকে খুব ভালো করে চিনত। এলটেন, আমরা রিমার বডিতে ফটো রিঅ্যাক্টিভ পয়জন পেয়েছি। তুমি লাইট টেকনিশিয়ান, থিয়েটারে কি কোনো জিনিস রয়েছে যা ফটো রিঅ্যাক্টিভ হিসেবে ইউজ করা হয়? হ্যাঁ স্যার, একটা ক্লিনিং সলভেন্ট আছে যেটা থিয়েটারের লাইট পরিষ্কার করার জন্য ব্যবহার হয়। তীব্র আলো যখন পড়ে এটা বিপজ্জনক হতে পারে। ওটাকে যদি ভালোভাবে পরিষ্কার না করা হয়। আচ্ছা, এই সলভেন্ট সবার জন্য কি অ্যাক্সেসেবল? না ম্যাডাম, ওটার অ্যাক্সেস শুধু আমি করতে পারি। আচ্ছা, থিয়েটার টিমের মধ্যে থেকে কেউ এর মধ্যেই তোমার সঙ্গে দেখা করেছে এই সলভেন্টটাকে চাওয়ার জন্য বা এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে? না স্যার, ডাইরেক্টলি নয়, কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছিল
যখন ওই সলভেন্ট দিয়ে আমি লাইট পরিষ্কার করবার জন্য ইউজ করছিলাম। আচ্ছা, কে জিজ্ঞেস করছিল? রিমা একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ছিল আর নিজের মেকআপ রুমের আয়নাটাকে খুব ভালোবাসতো। এতটাই ভালোবাসতো যে ও আয়নার দিকে তাকিয়ে নিজের মধ্যে হারিয়ে যেত। এতটা হারিয়ে যেত যে আশেপাশের চেনা মুখগুলোকে তখন একেবারে ও চিনতে পারতো না। হয়তো এই কারণের জন্যেই ওকে ওর জীবনটা দিতে হয়েছে। কি রিমা মারা গেছে? হ্যাঁ, রিমা মারা গেছে, আর ওর খুনি আপনাদের মধ্যেই কেউ। বরুণ, রিমা তোমাকে খুব ভালোবাসতো। আমি ওকে খুব ভালোবাসতাম স্যার। মিথ্যে উত্তর দিচ্ছ বরুণ, মিথ্যে। রিমাকে তুমি সত্যিই ভালোবাসতে? তুমি তো একজন ভালো বন্ধুও ছিলে না, টক্সিক বয়ফ্রেন্ড ছিলে তুমি, বুঝলে? তাহলে তুমি ওকে চিট করছিলে কেতকীর প্রেমে পড়ে? ওই দিন তুমি মেকআপ রুমে রিমার সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলে। রিমাই, আমি কি শুনছি? তুমি আমাদের গ্রুপ ছেড়ে চলে যাচ্ছ? শুধু গ্রুপ ছেড়ে নয়, তোমাকে ছেড়েও চলে যাচ্ছি। কি বললে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ বরুণ, আমি বিরক্ত হয়ে গেছি তোমার এই বিহেভিয়ারের ওপর। আর আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। একটা রিজিওনাল ফিল্মে সাইন করেছি আমি। রিমা, তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেবো? বরুণ, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর হার্টিং মি। তুমি আমায় ছেড়ে চলে যাবে? বরুণ, স্টপ ইট। মানে আপনি বলতে চাইছেন এর জন্য ওর মৃত্যু হয়েছে? না, কিন্তু ওর মৃত্যুর আর একটা কারণ ছিল বটে। ভুল বলছেন স্যার, আমি রিমাকে মারিনি। তোমার জন্য মারা যায়নি, কিন্তু তুমি যে থাপ্পড়টা মেরেছিলে না, ওখান থেকেই শুরু হয়েছিল। কি নিশা? স্যার আমি মানিনি ওকে। হ্যাঁ, তুমি ওকে মারোনি, কিন্তু তুমিও দায়ী ওর মৃত্যুর জন্য। কিন্তু কিভাবে স্যার? ওটা এরকম নিশা যে তুমি জানতে এখানে কেউ একজন আছে, সে রিমার বন্ধু হবার নাটক করছে, আর তুমি ওই কথাটা ওকে বলনি। স্যার, আমি আগেই বলেছি যে ওই অ্যাফেয়ারটা আমার ভুল ছিল। কিন্তু কেতকী, ওই কথাটা এখানেই শেষ হয়নি। যখন রিমা তোমাকে বলেছিল যে রিজিওনাল ফিল্ম সাইন করছে, তখন তোমার খুব অসুবিধা হয়েছিল যে এই রিমা আমার থেকে আগে কি করে চলে গেল জীবনে, কাজে আর ভালোবাসায়। এগুলো সব বাজে কথা। আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে? এভিডেন্স চাইছে কেতকী? বাহ বাহ বাহ, ভুলে গেছো তুমি স্টেজ লাইট পরিষ্কার করার কেমিক্যাল, যেটা তুমি স্টোরেজ রুম থেকে চুরি করেছিলে? ওই কেমিক্যালটা যেটা তুমি ওই মিরারে লাগিয়েছিলে, যে মিরারকে রিমা গুড লাক মনে করে কিস খেত, ওই মিরারে রিমা প্রতিদিন কিস খেত। ওই কেমিক্যালটা পয়জনাস ছিল। ওই কেমিক্যালটা এতটাও পয়জনাস ছিল না যে কারোর জীবন চলে যাবে। এসে গেছো না কেতকী? তুমি এটা খোঁজ নিয়েছো যে ওই বিষটা যে খাবে তার জন্য কতটা পোটেন্ট, মানে কতটা এফেক্ট হতে পারে। কিন্তু এই পয়জনের আশেপাশে যারা থাকবে তাদের কি হতে পারে সেটা ভুলে গেছো? র্যাশেস চলে আসে, চোখে ইরিটেশন হয়, চোখ জ্বালা করে, চোখ লাল হয়ে যায়। তোমাকে আমাদের সন্দেহ হয়, তারপর আমরা তোমার বাড়ি থেকে আয়নার হারিয়ে যাওয়া ভাঙা টুকরোটা খুঁজে পাই, যেখানে কিস করে রিমার শরীরে বিষ গিয়েছিল, আর সেই ওয়েপেনটাও পাই যা দিয়ে রিমার মাথায় আঘাত করা হয়েছিল। আর ওই দুটো জিনিসেই তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। আমি ওকে মারতে চাইনি স্যার। ওই রিজিওনাল ফিল্মের অডিশন আমিও দিয়েছিলাম, কিন্তু আমি জানতে পারলাম যে ওই ফিল্মটা রিমা পেয়েছে। আমার খুব কষ্ট হলো, খুব রাগ হলো। তারপর আমি প্ল্যান করলাম। তারপর আমি জানতে পারলাম যে ওই কেমিক্যাল পয়জনের দ্বারা কেউ কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়ে। তাই আমার মনে হলো যদি আমি এটা করি তাহলে হয়তো ওই ফিল্মটা আমি পেয়ে যাব।
কিন্তু কেতকী, তুমি যদি রিমাকে প্রাণে মারতে নাই চাও, তাহলে পরে আবার তুমি ওর মেকআপ রুমে কেন গিয়েছিলে, আর ওর মাথায় আঘাত করেছিলে কেন? স্যার, আমি দেখতে গিয়েছিলাম যে ওই পয়জনের এফেক্ট ওর ওপর হয়েছে কিনা। রিমার শুধু মাথাটা ঘুরছিল, পয়জনের কোনো এফেক্টই পড়েনি। আমি ভেবেছিলাম ও হয়তো আবার ঠিক হয়ে যাবে, সেই জন্য আমি রাগের মাথায় আঘাত করলাম। স্যার, ও বারবার আমার থেকে এগিয়ে যায়। আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম স্যার। আর যে ওয়েপন দিয়ে তুমি রিমার ওপর অ্যাটাক করলে, ওই ওয়েপনটাই তুমি মিররের ওপর ছুড়লে, যার ট্রেসেস আমরা ওই কাচের ওপর আর পেয়েছি। তারপর আমি ওই আয়নার টুকরো আমার সঙ্গে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আমারও লাক খুলে যাবে। আর সেই লাকি মিররের টুকরো তোমার জন্য আনলাকি হয়ে গেল। যে পয়জনটা তুমি লাগিয়েছিলে সেটা তুমিও ইনহেল করছিলে নিজের অজান্তেই। এলটন, ওই কেমিক্যাল যা দিয়ে স্টেজ লাইট পরিষ্কার করা হয়, ওই কেমিক্যাল তোমার কাছেই ছিল, তুমি ওটা ইউজ করতে। যদি ওই কেমিক্যালটা কেতকী না পেত, তাহলে হতে পারে আজকে রিমা বেঁচে থাকতো এখানে আমাদের মধ্যে। আর দীপক, তুমি বরুণ আর কেতকীর অ্যাফেয়ারের বিষয় জানতে, কিন্তু তোমার স্বার্থের জন্য তুমি রিমাকে বলনি, আর এভিডেন্স একত্র করার জন্য তুমি বরুণের পিছু নিয়েছিলে। রনিতা, আয়নাকে অন্ধবিশ্বাস করে তুমি এত বাজেভাবে ফেসে গেছো যে তোমার আশেপাশে কি হচ্ছে তুমি কিছুই জানতে পারোনি। এখন যদি রবি তোর কথা বলি, তুই তো রিমাকে নিজের মেয়ের চোখে দেখতিস। আরে প্রত্যেক বাবাই নিজের মেয়ের আবদার রাখতে চায়, কিন্তু তুই কি করেছিস? রিমা থিয়েটার ছেড়ে দিয়ে সিনেমায় জয়েন করতে চেয়েছিল, কিন্তু তুই ওটা অ্যালাউ করিসনি, আর সেই জন্য তুই এই সমস্ত করেছিস। তো তুই কি মনে করিস আমি রিমাকে মেরেছি? হ্যাঁ রবি, হ্যাঁ, তুই রিমাকে মেরেছিস। তুই তো ছিলিস যে কিনা রিমার স্যালাইনে সেনেটিভ ইনজেক্ট করেছিস, যে সেনেটিভ দিতে ডাক্তার বারণ করেছিল, তবু তুই সেটা ইনজেক্ট করেছিস। সেটাও একটা কারণ রবি, রিমার মৃত্যুর জন্য। ওই সেডেটিভ আমি এই জন্য দিয়েছিলাম যাতে ওর ব্যথা কমে যায়, ও একটু ঘুমোতে পারে। রিমার বডি আর মাইন্ড, সারা দিন ও যেটা সহ্য করেছে, তার উপরে পয়জন, তার উপরে স্যানিটিভস, এত কিছু রিমা সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়ল। রিমার মৃত্যুর জন্য আপনারা প্রত্যেকেই দায়ী, প্রত্যেকে। কেউ ওকে চড় মেরেছিল, কেউ ওকে বিষ দিয়েছিল, কেউ ওকে বাধা দেয়নি, আর কেউ ওকে অনেক কথা লুকিয়ে গেছে। একজন মহিলা আপনাদের সবার অপরাধের আয়না হয়ে গেছে। বরুণ, তুমি তো রিমার বয়ফ্রেন্ড ছিলে, তাই না? ভালো বন্ধু, কিন্তু তোমার ব্যবহার রিমার প্রতি অন্যায় করেছো। কোনো ভালো বন্ধু, ভালো মানুষ এ কাজ করতে পারে না যেটা তুমি ওর সঙ্গে করেছো। আজ যদি রিমা বেঁচে থাকতো, তাহলে তুমি হয়তো জেলের গড়াদের পিছনে থাকতে। আর দীপক, তুমি সিআইডির কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছো, তোমারও শাস্তি হবে। আর বাকি থাকলো কেতকী আর রবি, তুই। কেতকী, তুমি তো বলছিলে যে রিমাকে নাকি কিছুতেই মারতে চাওনি, কিন্তু রিমার সাকসেস দেখে তোমার জেলাসি হয়েছে। তোমার এই জেলাস আর রাগ, এই দুটোই রিমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর রবি, তুই কেতকীকে সাহায্য করেছিস, ডাক্তারের প্রেসক্রাইব ছাড়াই ভুল ওষুধ দিয়েছিস। তোরা দুজনে মিলে রিমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ওকে মেরে ফেলেছিস। রিমার খুনের অপরাধে আইন তোদের কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোদের।